বল্টু পর্ব 15। চলুন তাহলে শোনা যাক। অবশেষে এসে নামলাম নাটোরে রানী ভবানীর রাজবাড়ি দেখতে। এটাকে উত্তরা গণভবনও বলা হয়। প্রান্তের কাছ থেকে জানা গেল এটা পূর্বে দীঘাপাতিয়ার জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। আমরা টিকিট কেটে ভেতরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রধান ফটক দিয়ে ঢুকে কিছু দূর গেলেই দেখা যায় পুরাতন আমলের একটি তোপ মাঠের উপরে বসানো আছে। শোনা যায় নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারাম রায়কে দীঘাপাতিয়া পরগনাটি উপহার দেন এবং পরবর্তীতে নায়েব প্রায় 43 একর সম্পদে প্রাসাদ গড়ে তোলেন, যেখানে বড় লেক ও প্রাচীর বেষ্টিত রাজবাড়িতে 12টি ভবন নির্মিত। মূল প্রাসাদের ভেতর প্রবেশ করলে দেখা যায় রাজার সিংহাসন, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। সে সময়কার ব্যবহৃত তলোয়ার বর্ম ও রাখা, যা শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য ব্যবহার করা হতো। আরেকটা কামরায় রাখা রাজার ব্যবহৃত সিংহাসন, একটা মটকা ও মাটির তৈরি কিছু সামগ্রী। একটা আলমিরার মতো দেখতে, সেখানে রাজার ব্যবহৃত রাজপোশাক ও বিভিন্ন সামগ্রী রাখা। আমরা কিছু দূর যেতেই সেখানে রাজবাড়ি ও তার সম্পদ সম্পর্কে বোর্ড টাঙানো রয়েছে দেখলাম। 120 একর সম্পদে প্রায় 8টি ভবন রয়েছে ছোট বড় আকারের। রয়েছে ছোট বড় মিলে প্রায় 60টি পুকুর। একটা পুকুরের সামনে গিয়ে দেখি পুকুর ঘাটের বেদিটা শ্বেত পাথরে গড়া। পুরো এলাকা বড় তরফ ও ছোট তরফ এই দুই ভাগে বিভক্ত। শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালী মন্দির, তারকেশ্বর মন্দির সহ বেশ কয়েকটি মন্দির সেখানে দেখতে পেলাম। চলতে চলতে আমাদের বিফ করছে প্রান্ত আর অনুশ্রী। নাটোর রাজবংশের রঘুনন্দন রায় ছিলেন সর্বপ্রথম রাজা। বিলবোর্ডে দেখতে পাবেন লেখা আছে তিনি 1706 সালে রাজা হয়েছিলেন। অনেকে বলে 1710 সালে, তাই দুটো সনেই উল্লেখ করে রেখেছে। 1734 সাল পর্যন্ত দীর্ঘদিন জমিদারি পরিচালনার পর তার জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবনের হাতে রাজ্যভার অর্পণ করেন এবং কথিত আছে তিনি সে বছরই মৃত্যুবরণ করেছিলেন। এই রামজীবনের পুত্রই ছিলেন রামাকান্ত, যিনি পরবর্তীতে আনুমানিক এই 1730 সালের দিকে রানী ভবানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানেন, রানী ভবানী ও রামাকান্ত এর বিবাহ কাহিনীতে কিছুটা রোমান্টিক বিষয় ছিল। তা কেমন? লোকমুখে শোনা যায় বগুড়া জেলার আদমদিঘির ছতিনা গ্রামে রামাকান্তের একটি কাছারি বাড়ি ছিল, যেখানে রানী ভবানীর পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির সন্নিকটে। রানী ভবানী প্রায়ই কাছারি বাড়ির ফুল বাগানে সকালে ফুল তুলতে যেতেন। 13 বছর বয়সী কন্যার মাথায় সবসময় কাপড় দেয়া থাকতো, তাই তার চেহারা কবুও দেখতে পাননি রামাকান্ত। একদিন হঠাৎ বাতাসে তার মাথার কাপড় পড়ে যায়, আর ঠিক সে সময়ে প্রতিদিন ফুল কুড়োতে আসা মেয়েটার মুখশ্রী রামাকান্ত প্রথম দেখতে পান। তারপর থেকেই তিনি ভবানীর প্রতি মোহাবিষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে যখন ভবানীর বয়স 15, তখন রামাকান্ত ও ভবানীর বিয়ে হয়। সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, আর প্রথম বিবাহবার্ষিকীতে আসা দম্পতিও বেশ পুলকিত ছিল। শিহরণ দিয়েছিল অংশু ও তনয়ার মনেও। তরুণ বয়সটা এমনই, কোনো প্রেম কাহিনী সহজে আকৃষ্ট করে মনের অচিন গহীনে। অনুশ্রীর ব্রিফিংয়ে জানা যায় তৎকালীন নাটোর রাজ্যের অধীনে সমগ্র বাংলায় ভূসম্পত্তির পরিমাণ ছিল প্রায় 13,000 বর্গমাইলেরও অধিক। রানী ভবানীর জমিদারিতে দিনাজপুরের রানীনগর ও রানীগঞ্জ সহ মোট 164টি পরগনা ছিল। বিলবোর্ডের কাছে আসলে দেখা যায় রানী ভবানী বগুড়া জেলার আদমদিঘির ছাতিনা গ্রামে বাংলা 1122 সালে আত্মারাম চৌধুরী ও তমা দেবী চৌধুরীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। সেখানে আরও লেখা ছিল বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ, মুর্শিদাবাদ, বীরভূম ইত্যাদি জেলাব্যাপী বিস্তৃত ছিল তার জমিদারি। রানী ভবানী অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন, তাই তাকে অর্ধবঙ্গেশ্বরীও বলা হতো। আনুমানিক 1784 সালের দিকে রামাকান্ত স্ত্রী ও একমাত্র কন্যা তারাকে রেখে মারা যান। তার মৃত্যু পরবর্তী নাটোর রাজ্যের দায়িত্ব রানী ভবানীর উপর পড়ে। 164টি পরগনার বিপুল রাজস্ব হিসাব নেওয়া ছিল মুশকিল। তারপরে তিনি সবকিছু
দায়িত্ব অল্প সময়ের মধ্যে সামলে নেন। জনশ্রুতিতে আছে রানী ভবানী অনেক দানবীর, দয়ালু, পরোপকারী, উদার ও মানসিকতার ছিলেন। অনশ্রী ঠিকই বলেছে। তোমরা জানো কিনা জানি না, 1770 খ্রিস্টাব্দে বাংলা 1176 ইতিহাসের ভয়ঙ্কর মন্বন্তর ঘটে, যেখানে বাংলার 1/3 লোকের মৃত্যু ঘটেছিল। অনাবৃষ্টি, খরা, খাদ্যাভাব ইত্যাদির সাথে যুক্ত হয় গুটি বসন্ত। এটাকে ইতিহাসে 76-এর মন্বন্তরও বলে। খাদ্যাভাবে মানুষ মারা যাচ্ছে দেখে রানী তখন তার প্রজাদের জীবন বাঁচাতে রাজভাণ্ডার খুলে দেন এবং অনাহার থেকে তার রাজ্যের প্রজাদের এক প্রকার রক্ষা করেন। দানবীর আর প্রজাবৎসল হওয়ায় রানীর বেশ খ্যাতি ছিল জনমনে। এদিকে রানীর কোনো পুত্র ছিল না, তাই তিনি রামকৃষ্ণ নামক এক ছেলেকে দত্তক নেন। পরবর্তীতে দত্তক পুত্রকে রাজ্যভার অর্পণ করে রানী গঙ্গাবাসে যেতে মনস্থির করেন। রামকৃষ্ণ রায় বয়সপ্রাপ্ত হলে দিল্লির বাদশাহ সম্রাট শাহ আলম কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে সম্রাট শাহ আলম তাকে পৃথ্বীরাজ বাহাদুর খেতাবে ভূষিত করেন। শোনা যায় রামকৃষ্ণ রায়ের মধ্যে ভাবান্তর হলে তিনি রাজপাট ভুলে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। তৎকালীন হিন্দু আইন অনুযায়ী অন্নমত গ্রহণ করলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। রামকৃষ্ণের 1795 খ্রিস্টাব্দে মৃত্যু হলে রাজপাটের দায়িত্ব পুনরায় রানী ভবানীর উপর আসে। অনেকের মতে রানী ভবানী ছিলেন ধর্মপরায়ণ, স্পষ্টভাষী, আপোষহীন ও আড়ম্বরশূন্য ব্যক্তিত্ব। তাই তিনি ইংরেজদের কখনো তোয়াক্কা করতেন না। তিনি ভীষণ দেশপ্রেমিক ও সাহসী ছিলেন, এমনকি ইংরেজদের কর দিতেও আগ্রহী ছিলেন না। তাই সে সময়কার বড় লাটের সাথে তার একটা বিবাদ ছিল। পরবর্তীতে রানী ভবানী মৃত্যুর পর তার তল্লাট ছোট তরফ রাজা শিবনাথ ও বড় তরফ রাজা বিশ্বনাথকে ভাগ করে 2 রাজার মাধ্যমে পরিচালনা করা হয়েছিল। লোকমুখে জানা যায় রানী ভবানীর কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পুত্রবৎ স্নেহ করতেন। তিনি সেই সময় নাকি নবাবকে পুত্রজ্ঞানে উপদেশ দিয়ে বলেছিলেন, দেখো বাবা, খাল কেটে কুমির যেন না আনো। অনেক ঘোরাঘুরি করা হলো, দুপুর গড়িয়ে যাচ্ছে, চলো লাঞ্চ সেরে আমরা শহরে একটু ঘুরে বেড়াই। গণভবন থেকে বের হয়ে আসা হলো নাটোরের একটি রেস্টুরেন্টে। সারাদিন ঘুরে ফিরে সকলেই ক্ষুধার্ত, তাই রেস্টুরেন্টে হাত মুখ ধুয়ে এসে বসে। মেনু কার্ডে সাধারণ আইটেম ছিল, আর ছিল নাটোরের স্থানীয় কিছু আইটেম। ম্যানেজারকে ডাকা হলে বেশ বিনয়ের সাথে এসে হাজির হলেন তিনি। সাধারণত দুপুরে রেস্টুরেন্টে ভিড় থাকে, তাই ম্যানেজারকে আসতে বললেও না আসাটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে ঘটলো তার উল্টো। ঢাকা থেকে আগত সকলে, তাই হয়তো আমাদের একটু গুরুত্ব দেয়া। মূলত ঢাকার বাইরে যারা সচরাচর একটা যায় না, তাদের ওখানে গেলে দেখা যায় ঢাকা থেকে এসেছে শুনলে তারা গুরুত্ব সহকারে এগিয়ে আসে। রাজধানীর মানুষগুলো যেন তাদের কাছে একটা কৌতূহল, কারণ এই রাজধানী নিয়ে মনে মনে অনেক জল্পনা কল্পনা, অনেক ধারণা থাকে। আপনার সময় নষ্ট করছি না তো? না না স্যার, বলেন কি বলছেন? আপনাদের নাটোরের বিখ্যাত কি আছে সেগুলো খাবো। আপনার এখানে কি সেই ব্যবস্থা আছে? আমাদের আঞ্চলিক খাবার খাইতে চাইছেন? এখানে স্পেশাল বলতে তেমন কিচ্ছু নেই, তবে কুমড়ো আর বড়ি আমাদের তরকারির স্পেশাল থাকে সবজির মতো। তাছাড়া ধুমার তরকারি, অর্থাৎ তাজা ধুন্দুল খোসা ছাড়িয়ে নিয়ে কড়াইয়ে মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, সেটা খেতে পারেন। বাহ, বেশ তো, তাহলে সেটা রাখবেন। আর কি আছে? কাকর মুরগির তরকারি, সেটা অবশ্য কাঁচা ফুটি বা ফুইট যেটাই আপনারা বলেন, আমরা বলি কাকর। সেটা দিয়ে মুরগি, গরু, খসি ইত্যাদি মাংস রান্না করা হয়, বেশ জনপ্রিয় এখানে। তবে সরি স্যার, এটা এখন নেই। এখন আছে কচু শাক ও হাঁসের মাংসের ভর্তা। ব্যাস, নিয়ে আসুন যা আছে আপনাদের স্পেশাল। আর কি আছে নাটোরের? লোকটার মুখ হাসিতে কত দেখে বেশ মায়াই হচ্ছিল। কতক্ষণ যাবত অস্বাভাবিক হেসে কথা বলছে। হাঁসের মাংসের ভর্তা কখনো চোখে দেখিনি।
আজ রেকর্ড হবে, দেখা যাক কি আসে। আমাদের এখানে তো অনেক কিছুই আছে, এই যেমন প্রাণহারা মিষ্টি, বনলতা পান, পাঁচুর হোটেলের ল্যাটকা খিচুড়ি, কাঁচকলা দিয়ে সর্ষে ইলিশ, অবাক সন্দেশ। অবাক সন্দেশটা কেমন? এটা স্যার নর্মাল সন্দেশের মতোই, দুধ চিনি দিয়ে তৈরি করা, দেখতে চারকোনাকার, দুই পাশে ছাঁচে ফেলে ডিজাইন করা, আর গাঢ় রং ঘিয়া কালারের, তবে এটা রং মাখা না। আরও আছে কুচালি, এটা এক ধরনের পিঠা, অনেকটা দেখতে পুলি পিঠার মতো। চালের রুটিকে খাঁজ করে নারকেল গুড় দিয়ে মিশিয়ে তাতে দেয়া হয়, তারপর খাঁজা ভরা পিঠাকে জাল দিয়ে ঘন করা দুধ ও গুড়ের শিরায় ডুবিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নেয়। আমাদের এখানে শীতে বেশ প্রচলিত। শীত তো এসেই পড়েছে, তাহলে কোথায় পাবো? হ্যাঁ, পিঠার দোকানগুলো এখনো শুরু হয়নি, আর একটু ঘন শীত হলে পাওয়া যাবে। এখন পাবেন রাঘব শাহের মিষ্টি, নাটোরের প্রসিদ্ধ কিছু মিষ্টির দোকানে, ইলিশ পেটির শুকনো মিষ্টি। আমাদের এখানে আঞ্চলিক একটা খাবার রয়েছে, ভাত তেলানি। এটা কি? ওটা মূলত আগের দিনের নানি দাদিদের কাছ থেকে আইসেছে। তারা আগের দিনের বাইচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কড়াইয়ে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভাইজে শুকনো ঝরঝরা বাসি ভাতকে হলুদ মরিচের গুঁড়োয় মাইখে তারপর ভাইজে দিয়ে পরিবেশন করতো সকালের নাস্তায়। আমাদের এখানে এখনো এটার প্রচলন আছে স্যার। ম্যানেজারের সাথে আলাপ করতে করতে আমাদের অর্ডারও চলে এসেছে। খাবারগুলো যদিও প্রথম খেয়েছি, তবে মুখরোচক। ম্যানেজারকে জিজ্ঞেস করায় বলে দিল কোথায় পাওয়া যাবে ভালো মিষ্টি ও কাঁচা গোল্লা। কালীবাড়ির আবাসিক এলাকার একটি মন্দিরের কাছে জরাজীর্ণ এক মিষ্টির দোকানে এসে পৌঁছলাম। কাঁচাগোল্লা খেতে খেতে বৃদ্ধ দোকানির সাথে আলাপকালে জানা যায় তারা 7 পুরুষ ধরে এই ব্যবসায় নিয়োজিত। কাঁচাগোল্লার ইতিহাস জানতে চাইলে বৃদ্ধ হাসতে হাসতে বলেন, এর কোনো সঠিক ইতিহাস বলা মুশকিল। সম্ভবত 1757 সালের পর থেকে এটা জনপ্রিয়তা লাভ করেছে। বাপদাদারা বলতো 1760 সালে রানী ভবানীর সময়ে এর জনপ্রিয়তা ব্যাপক বিস্তার ঘটে। সে সময় নাটোরের লালাবাজারে মধুসূদন পাল নামে এক মিষ্টি বিক্রেতা রাজবাড়িতে নিয়মিত মিষ্টি সরবরাহ করতেন। মিষ্টি তৈরির জন্য তিনি আগের দিন ছানা তৈরি করতেন। একদিন দোকানে কারিগর না আসায় তিনি পড়লেন বিপাকে। আগের দিন তৈরি করা 1.5 থেকে 2 মণ ছানা নষ্ট হয়ে যাবে ভেবে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রেখে দেন। মিষ্টি দিতে না পারায় তিনি ভয়ে ভয়ে রানীর জন্য এই ছানা নিয়ে রাজবাড়িতে গেলেন। মিষ্টির পরিবর্তে এই ছানা মুখে দিয়ে রানী তো প্রশংসায় পঞ্চমুখ। এখন এটার নামকরণ করা হয় কাঁচাগোল্লা। নাটোর থেকে ফিরে এসে পরদিন আর কোথাও যাওয়া হয়নি। 2 দিন ঘুরে ফিরে বেশ ক্লান্ত, তাই সেদিন দূরে কোথাও যাওয়াটা বাদ দেয়া হয়। দুপুরে লাঞ্চের পর সকলে মিলে পদ্মার টিবাদ এলাকায় যাওয়া হলো। পদ্মা নদীর ওপারে জমেছে বিশাল বালুর চর। নৌকা নিয়ে যাওয়া হলো ওপারে। চরে নামার পর ছেলে আর মেয়ে আলাদা হয়ে গেল। অংশু, তোদের সম্পর্কটা দোদুল্যমান কেন রাখছিস? আমরা তোদের যথেষ্ট স্পেস দিচ্ছি, কিন্তু তোরা এগিয়ে আসছিস না কেন, বলতে পারিস? কেন, এর উত্তরটা আমারও অজানা। জানিস, কিছু সম্পর্ক দূর থেকেই ভালো লাগে। ঝুলিয়ে রাখা সম্পর্কে অপবাদ ছাড়া আর কিছুই জোটে না, এটা মনে রাখিস। আমাকে কি করতে বলছিস তোরা? ইতি টানতে। রেদওয়ান, ইতি টানতে বলতে কি বোঝাচ্ছিস? দেখ প্রান্ত, যে সম্পর্কের কোনো ভিত নেই, শুধু বয়ে চলা, সেটাতে পরিবর্তন আনার কথা বলছি আমি। হয় এগিয়ে গিয়ে হাতটা ধরে নে, নতুবা কাহিনী সমাপ্তি দিয়ে দে। এদিকে মেয়েরা নিজেদের মতো করে তনয়কে নিয়ে একই বিষয়ে কথা বলে যাচ্ছে। তাদের সাথে নতুন মাত্রায় যোগ দিল অনুশ্রী। যদিও সে পুরোটা জানে না, তাকে জানিয়েছে পলিন ও পাপিয়া। অনুশ্রী বেশ গুছিয়ে কথা বলতে পারে, তাই তনয়ের সাথে কথা বলার জন্য সে এগিয়ে আসে। সকলের মাঝে অনুশ্রী ও তনয়া দুজনেই হাঁটছে বালির মাঠে। শুরুটা পলিন করেছিল। তনয়া, আমার জানা মতে অংশু অনেক ভালো একটা ছেলে। তোমাদের সম্পর্কটা আছে আবার নেই। তোমার যদি কোনো অনুভূতি না থাকে তাহলে স্পষ্ট করে বলে দিতে পারো, এতে লাভ তোমাদের দুজনেরই হবে। তনয়া চুপ করে শুনছে, কিছু বলছে না দেখে
অনুশ্রী এগিয়ে কথা বলে। অংশু ভাইয়ের প্রতি তোমার কোনো দ্বিধা বা এমন কোনো কিছু কি আছে? না না না, তা থাকবে কেন? তাহলে সমস্যা কোথায়? আমারও জানা নেই। আমি একটা বিন্দুতে দাঁড়িয়ে যেখানে এক পাশে ভালো লাগা আর অন্য পাশে সিদ্ধান্ত, কোনোটাই ছাড়তে চাইছি না। দেখো, আমরা দুজনেই একই বয়সী, তাই তোমার বিষয়টা আমি বুঝি। একটা কথা মনে রেখো, জীবনে অনেক সিদ্ধান্ত, অনেক বিষয় আসে যা আমাদের দোটানায় ফেলে দেয়। সিদ্ধান্ত নিতে শিখতে হয়, নতুবা জীবন অনেক নিষ্ঠুর, এক ঝাপটায় নিয়ে যায় অনেক কিছু। বিশ্বাস করো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। জীবনে কাউকে না কাউকে বেছে নিতে হবে। বাবা মা অবশ্যই সন্তানদের খারাপ চান না, আর সেজন্যই অনেকে তাদের উপর বিশ্বাস করে এগিয়ে যায়। আমরা যতই স্বাবলম্বী হই না কেন, আমাদের মেয়েদের জীবনটা অন্যের উপরেই নির্ভরশীল, জানো। যাকে তুমি সময় দিয়েছ, বুঝে নিচ্ছ, জেনে নিচ্ছ, তার চেয়ে ভালোটা হয়তো আর হবে না, আবার হতেও পারে, তবে সেটা ভাগ্য নির্ভর। তনয়া, ভালোবাসার জন্য শুধু পছন্দটাই প্রথম, আর যখন সংসার করতে যাবে তখন শুধু পছন্দটাই মুখ্য হয় না। ব্যক্তিটা যার সাথে জড়ানো, তার আনুষঙ্গিক বিষয়গুলো প্রাধান্য পায়। জেনে নাও, বুঝে নাও, তারপর মেনে নাও। সময়টা চলে গেলে আর ফিরে পাবে না। মিষ্টি রোদ আর শীত অনুভব নিয়ে সকলে বালিয়াড়িতে হাঁটছে। পদ্মায় জেগে ওঠা চরে সেদিন তনয়া নতুন কিছু অনুভবে জড়াবে বুঝতে পারেনি। অনুশ্রীর কথাগুলো তাকে বেশ ভাবায়। সকলের হাসি ঠাট্টা আর আড্ডায় মজে ছিল, শুধু দুপাশে দুটো মানুষ দাঁড়িয়ে, দূরে থেকেও যেন কাছাকাছি ছিল কোথাও।